মানে আমাদের মধ্যে রুদ্র আছে কি রে? ভালো তো? হ্যাঁ, এখানে আছে মাঝখানে। I feel 16 and I behave like 16. আমি কি স্নব? রাইমা কিন্তু বাংলার দেবানন্দ বলা যেতে পারে। জন্ম জেরক্স লগ্নে, লক্ষ্মী মেয়ে। আমি আর কখনো যাব না। আমি মাঝে মাঝে সিরিয়াসলি রেগে যাই। এদের সঙ্গে সোল এক্সচেঞ্জ করবো তো আমি ডিপ্রেশনে চলে যাব। ও মা যা ছিলেন মা তাই আছেন। না রে, বয়স বেড়েছে, দেখ মানে বদমাইশিটা স্নেহে পরিণত হয়েছে না, সেই বুঝিস স্নেহ মানে? Yes, affection. বেশ কিছুদিন ধরে কলকাতা যে আবহাওয়া সেটা প্রচন্ড গরম ছিল, কিন্তু আজকে একটু স্বস্তিক, একটু ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি হয়েছে সকালে। এরকম একটা সময় যেখানে আবার হাওয়া বদল হচ্ছে। আমি আবার হাওয়া বদলের দুই কাস্টকে নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে তিনজন আছে, সরি একজন আছেন এখানে, আপনারা দেখতে পাবেন না, কিন্তু তিনি আছেন রুদ্রনীল ঘোষ। তিনি এখন হ্যাঁ, উনি শিবপুরে এখন ব্যস্ত রয়েছেন, ভীষণভাবে কাজ করছেন সেটা নিয়ে, কিন্তু আমরা রুদ্রনীলকে পেয়ে যাব কিছু কিছু সময়, রুদ্রনীল কাছে চলে আসবো। বাংলার একটা ঐতিহ্য আছে, সেই বাংলার মানে লোকায়ত ঐতিহ্যে বলা, মানে লোকায়ত ঐতিহ্য মানে ফোক লেজেন্ডস। সেখানে এমন সাধক মানুষদের আমরা পেয়েছি যারা একই স্থানে, একই সঙ্গে, একই সময়তে একাধিক স্থানে তারা বিরাজ করতে পারেন, তারা বর্তমান থাকতে পারেন। সবসময় যে তারা দেখা যাবে এমনটা নয়, কিন্তু তারা বিরাজ করতে পারে। মানে আমাদের মধ্যে রুদ্র আছে কি রে? ভালো তো? হ্যাঁ, এখানে আছে মাঝখানে। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছেন পরমব্রত এবং রাইমা সেন। তোমাদের দুজনের কতদিন বাদে দেখা হলো বলো তো? অনেক বছর পর। মানে আবার হাওয়া বদল আমাদের একসঙ্গে করা ছবি কতদিন পর, তাই বলার চেষ্টা আমি বলছি এই প্রমোশনের ইয়েতে যে তোমরা আবার তাও ভালোই পড়ে। মানে আমার মনে হয় ব্রিফলি দেখা হয়েছে আমার ছেলের অন্নপ্রাশনে। তার আগে আবার অনেকদিন আগে দেখা হচ্ছে। হ্যাঁ, আমাদের খুব যে রেগুলার দেখা হয় এমনটা নয়। ঠিক, কিন্তু বন্ধুত্বটা তো মানে একেবারে 7টা ছবি বোধহয়, যতদূর বেশি হবে, 7টার বেশি হবে মানে কিন্তু গুণে দেখলে দেখা যাবে যে বেশি হবে, একটু কম নয়। ঠিক। আচ্ছা, একটা কথা বলো যে আবার হাওয়া বদল, হ্যাঁ, এবং হাওয়া বদল এবং আবার হাওয়া বদল, তোমাদের দুজনের কি কি বদলে গেছে? মানে ক্যারেক্টার অনুযায়ী অনেক কিছু বদলে গেছে। জীবনে আমার বেশি কিছু বদলে যায়নি। আমি যেরকম তখন ছিলাম আমি সেম। ঠিক আছে, মানে বয়সটাকে শুধু ধরতে হচ্ছি আর কি। হ্যাঁ, আর আমার মনে হয় যে ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ ইউ ফিল। তো আমি এখনো আই ফিল 16 and behave like 16. ঠিক। পরমদা? আমি আমার নিজের বলার আগে রাইমারটা ব্যাপারে বলি। রাইমা কিন্তু বাংলার দেবানন্দ বলা যেতে পারে। হ্যাঁ, বয়স বাড়ে না, এভারগ্রিন একই রকম আছে, এবং সেটা শুধু চেহারার দিক থেকে না, সেটা রাইমা কিন্তু এরকমই ছিল। মানে যবে থেকে ওকে চিনি একটা সময় থেকে, আর বন্ধুত্ব আর একটা সময় থেকে। প্রথম যখন চিনেছি তখন তো বাবা রাইমা সেন এরকম ছিল, মানে সুচিত্রা সেনের ওই ব্যাপারটা ছিল, নাতনি মুন্নু সেনের মেয়ে। আর আমি তখন একজন সাধারণ একজন টিভি অভিনেতা, যে আস্তে আস্তে চেষ্টা করছে সিনেমা করার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেখানে রাইমা সেন, তো এটা ব্যাপার ছিল। আমার এখনো মনে আছে যে নিশি যাপনের শুটে আমরা কালিম্পংয়ে ছিলাম অনেকটা সময়, সন্দীপ রায়ের পরিচালনায়। সেই সময়তে কাছাকাছি কোয়েল এবং জিৎ কোন একটা ছবি শুট করছিল। কোয়েল দেখা করতে এসেছিল, মানে আমার সঙ্গে না, আমি তখন কে, মানে বাবুদা ওর সঙ্গে। এবং ও আর কোয়েল একটা ওই আমরা খুব ফ্যান্সি একটা হোটেলে ছিলাম, সেটা কফি শপে বসে অনেক গল্প করছো দুজনে, এবং তার অধিকাংশটাই ইংরেজিতে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র হলেও কথাবার্তাটা বাংলাতেই চিরকাল বলি। অনেকে ভাবেন হয়তো বলি না, কিন্তু যারা চেনে তারা জানে আর কি। তো আমি ভাবছি বাবা, মানে কোয়েল মল্লিক আর রাইমা সেন একসঙ্গে বসে একটা কফি শপে বসে গল্প করছে কালিম্পং এর, মানে সেখানে এত বেশি ফ্যাক্টর, এত বেশি স্টারডামের অরা, সেখানে মনে হচ্ছে তেজে মানে গায়ে ফায়ে ফুসকা হয়ে যাবে মনে হচ্ছে, এরকম আর কি। তুমি তো তোমার তখনও ভালো ছিল, চুপচাপ ছিল, এখন ভালো নয়, দেখছোই তো। মানে ওটাই, মানে এই যে আমি এটাই হয়েছে, ওই হাওয়া বদল থেকে আবার হাওয়া বদলের পরিবর্তনটা বলছি, বড় হয়েছি, আমার মধ্যে পরিবর্তন হয়েছে, বড় হয়েছি, মানে বুড়ো হওয়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, সন্তান হয়েছে, বিবাহ হয়েছে, অনেক দায়িত্ব বেড়েছে সব রকম ভাবে। কিন্তু রাইমার মতো নিশ্চিন্ত এবং স্ট্রেস ফ্রি থাকতে পারলে আমার মনে হয় এটা একটা স্বপ্ন, মানুষের স্বপ্ন হওয়া উচিত। ঠিক। রাইমা একবার বলছিল যে পরম প্রচন্ড ইন্টেলেকচুয়াল, ও মানে বিশাল কথা বলে, বুঝিয়ে বলে, ও বেশি উত্তর দেবে, তুমি আমাকে বেশি প্রশ্ন করো না, এইটা তো মনে হয়। সিনেমার শুটিং এর ক্ষেত্রেও তাই।
ও তো কোনো ব্যাপারে ঢোকে না, ও তো কিচ্ছু ঢোকে না, ওর জন্ম জেরক্স লগ্নে, ঠিক আছে, হ্যাঁ, এবং ওর দারুণ ওর দারুণ জেরক্স মেশিন, হ্যাঁ, ওকে ও একবার জাস্ট দেখে আর ওকে বলেই দেয়, বলো তুমি করে দেখাও, এবার ওকে দেখানো হয় একবার, ও সেটা এক্স্যাক্ট ডিটো কপি মানে মেরে দেয়, এবং এইটা করে 30-32 বছর কাটিয়ে দিল একজন অভিনেত্রী, হ্যাঁ, জাস্ট মাথা না ঘামিয়ে, অথচ পারফরমেন্স দেখলে বুঝতে পারবে না তুমি যে সে মাথা ঘামায়নি বা এই ছবিটা তো তুমি ডিরেক্টর, এবার যখন দেখছিলে মানে তুমি যা বলছো তাই কপি করে বসিয়ে দিচ্ছে, সে তখন তুমি বলছো না যে তুই নিজে থেকে কিছু কর বা কিছু এইসব বলতে হয়? দেখো একটা ব্যাপার আছে, যেহেতু আমরা খুব বন্ধু, তো ও আমার জীবনের কিছু আসপেক্টস জানে, আমি ওর জীবনের কিছু চ্যাপ্টার্স জানি, তো যখন আমাকে খুব এই ছবিতে কয়েকটি দৃশ্য আছে যেখানে আমি সেখানে জানি কানে কানে গিয়ে কোন ট্রিগারটা প্রেস করতে হয়, এটা বুঝেছিস, এটা তোর যখন ওইটা ঘটেছিল মনে আছে, ওই ঘটনাটা ঘটেছিল, ওই ট্রিগারটা, ওকে ওকে ওকে, হ্যাঁ, মজাটা হচ্ছে ওটা নিয়েও সিরিয়াস হয় না, হ্যাঁ, ও ইমিডিয়েটলি কিন্তু ট্রিগারটা ধরতে পারে আমি কি বলার চেষ্টা করছি, এন্ড শি ডেলিভার্স। আচ্ছা পরম একটা কথা বলে যে তুমি একটা সময় ছিল যে এলিজিবল ব্যাচেলর যারা ছিল, রুদ্র তুই একমত না ওর সঙ্গে? বল, তুই এতগুলো কাজ করিস, তুইও তো কম কাজ করিস নি, তাই না? তুই তো বল ও দারুণ, মানে ওই ব্যাপারটা দারুণ না, ও যখন ডিলিজেন্ট একজন লক্ষ্মী মেয়ে, হ্যাঁ ঠিক 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 বলেছে, লক্ষ্মী মন্ত হয়। তোমার একটা সময় ছিল যে এলিজিবল ব্যাচেলর, কবে তুমি বিয়ে করছো, হ্যান করছো, প্যান করছো, সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, তারপরে জানা গেল তুমি বিয়ে থা করছো, হ্যাঁ দাঁড়িয়েছে বিষয়টা। কিন্তু এই যে রাইমা, যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে একটা অন্য সাক্ষাৎকার দিয়েছো তুমি বিয়ে করছো না, বলছি না এরকম কোনো মানুষ পাচ্ছি না, তোমার কি মনে হয় এখন মানে রাইমা কি সত্যি বিয়ে করা উচিত না উচিত নয়? তো বহুদিন অব্দি ভাবা গেছিল যে আমি সালমান খানকে টক্কর দেবো আর কি, এই ব্যাপারটা যে অবিবাহিত থাকার, আমি পারিনি, রাইমা পারবে, হ্যাঁ আমার ধারণা। রাইমার সঙ্গে মানুষ, দেখো রাইমাকে বিয়ে করতে চাইবে না এরকম তো হতে পারে, তো এবার আমার ধারণা রাইমার সঙ্গে বিয়ে করতে চেয়ে অনেক মানুষই এসছে, তারপর একটু 2-3 দিন মিশে টিশে আমার মনে হয় তারপর দেখেছে যে মানে একটু চাপ হতে পারে বলে আমার ধরা পালিয়ে গেছে, আমার মনে হয়। রুদ্র তাই না? রুদ্র একদম একমত, কেন রুদ্র একদম একমত হবে, তাই না? রুদ্রই বলছে এটা, আমি রুদ্র হয়ে উত্তরটা দিচ্ছি, মানে রুদ্রই বলছে এটা হচ্ছে যে সেটা একটা দিনে রুদ্র লন্ডনে বুঝতে পেরেছিল আমাদের শুটিং এর সময়, খুব শখ করে একদিন ওদের সবার ছুটি ছিল, শুধু আমি শুট করছিলাম, আর একদিন ও অনুষাকে নিয়ে বেরোচ্ছিল যে লেটস গো ফর আ ডে আউট, না তো রুদ্র ট্যাকে বেঁধে গেছিল, তাই না রুদ্র বল? হ্যাঁ, তো এবার রুদ্র সঙ্গে সন্ধ্যেবেলা যখন ফিরেছে দেখি একটা ভগ্নপ্রায় মানুষ হয়ে ফিরেছে এরকম করে, আমি বললাম যে কি হলো? বললো যে ভাই আমি আর কখনো যাব না, কি করেছে সেটা আমি বলতে পারবো না, মানে সেটা মানে কি করেছে তার আগে আর কি, কিন্তু ওই দিন রুদ্র বুঝে গেছিল যে কি জিনিস আর কি, তাই না? তারপরে একদিনও আসেনি। তারপর ব্যাপারে বলো একটু, কেমন গেল শুটিং, কেমন গেল, কি খুব স্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে খুব স্ট্রিক্ট, আর তোমার সাথে একদম মানে অবভিয়াসলি সেটে হি হ্যাজ টু বি স্ট্রিক্ট না, মানে ডিরেক্টর আফটার অল, আর যদি ও স্ট্রিক্ট না থাকে তাহলে আমরা তো কেউ মানে পারফর্মই করব না, তো হ্যাঁ স্ট্রিক্ট, কিন্তু শুটিং এর পর বলবে ওকে কাম নাও লেটস গো, ইউ নো অল অফ আস টুগেদার উইল হ্যাভ আ ড্রিঙ্ক, তো ওই ওরকম, কিন্তু সেরকম স্ট্রিক্ট না, মানে চেঁচামেচি ওইসব না। ও আমাকে হাওয়া বদলের পর খুব কমপ্লিমেন্ট দিয়েছিল যে মানে হি ইজ আ বেটার ডিরেক্টর ফর মি দ্যান আ কো অ্যাক্টর। আচ্ছা, কারণ কো অ্যাক্টর হিসেবে হি পুলস মাই লাইক টু মাচ, বেশি র্যাগিং করে আর আমি মাঝে মাঝে সিরিয়াসলি রেগে যাই, বাট ডিরেক্টর হিসেবে যদি করতেই পারে না, বিকজ হি হ্যাজ টু ডিরেক্ট মি। আচ্ছা, এই ছবিতে তো একটা বিষয় রয়েছে, তো খুব সোল এক্সচেঞ্জ, ঠিক আছে, যদি পরমদার রাইমাকে দুজনকেই বলি যে যদি এই সোল এক্সচেঞ্জ যদি করতে হয়, যদি করতে চাও কারোর সঙ্গে, তো কার সাথে করতে চাই? আমি আগেও বলেছি আমি কারোর সাথে সোল এক্সচেঞ্জ করতে চাই না, আমার সোল খুব হ্যাপি, আমি খুবই হ্যাপি। এদের সঙ্গে সোল এক্সচেঞ্জ করব তো আমি ডিপ্রেশনে চলে যাব, এত স্ট্রেস নিয়ে ওরা লিভ করে। কেন মনে দেখছো না কি সুন্দর সুন্দর ছবি, ছেলের সঙ্গে ছবি, এত সব, মানে নো টাইম টু এনজয় লাইফ। তো তোমার প্রশ্নটা কি এই যে তিনজন এখানে আছে, আমি বলছি যার সাথে ইচ্ছা, তো বলছি যে তোমার এদের মধ্যে কারোর সঙ্গে নাকি তার বাইরে ছিল? ও তার বাইরে, আমি যে কোনো মানে গৃহপালিত বেড়াল তার সঙ্গে আমি এক্সচেঞ্জ করতে চাই জীবনটা আর কি। ভাই কোনো চিন্তা নেই, এবার আমার মতোই কোনো চিন্তা নেই, কোনো স্ট্রেস নেই, কোনো ভাবনা নেই, সে মনে করে যে এটা তার বাড়ি, মানুষটা তার পোষ্য, ঠিক, হ্যাঁ,
সময় সময় খেতে দেয়, একটু আদর করে দিয়ে চলে যায়। হ্যাঁ, মানে জায়গা মতো গিয়ে হিসিপটি করে যাওয়ার জায়গা আছে। আর বিড়ালরা তো খুব পরিষ্কার হয়, সেটা আমার খুব ভালো লাগে। তারা নিজেরা জায়গা তৈরি করে তাদের নিত্যকর্ম করে সেটা আবার ঢেকে দেয়। তো মোটা কথা বাড়িটা আমার বাড়িতে একটা আছে, তো একটা বিড়াল আমি দেখি, মানে ওর হাব ভাবটা কিন্তু নবাব বাদশাদের মতো আর কি, যে মানে এটা তো ওরই বাড়ি, আমরা জাস্ট থাকতে দিয়েছে আমাদের। ঠিক ঠিক ওইটা। তোমরা যখন হাওয়া বদল করলে সেটা একটা সরকার, সেই সময় একটা সরকারের কাজ ছিল আমাদের এখানে, যখন আবার হাওয়া বদল বেরোচ্ছে তখন এটা অন্য সরকার। এখনকার টলিউডটাকে দেখে কি মনে হচ্ছে? ওরা বেশি ইনভলভ, তো ওদেরই বেশি মনে হচ্ছে আর কিছু মনে হওয়ার। আমার কিছু মনে হচ্ছে না, আমি তো খুশি, আমার 3টে ফিল্ম আছে এই বছর। ওর কোনো বদল, বলছিল কোনো বদল হয়নি। ও যা ছিল আগে, মানে একটা প্রবাদ আছে বাংলায়, মা যা ছিলেন মা কি মাজা হইয়াছেন, মা কি ছিলেন মা কি হইয়াছেন। ও মা যা ছিলেন মা তাই আছেন, ওটা কিছু হওয়া টাওয়া নেই। পরমদা কি মনে হচ্ছে? দেখো, আমরা যে সময় হাওয়া বদল ছবিটা যে সময় মুক্তি পেয়েছিল, সেই সময় সদ্য একটি পশ্চিম বাংলায় সরকার পরিবর্তন হয়ে এসেছিল আর কি, তার 2 বছর আগে। যখন আবার হাওয়া বদল শুট করেছি, তখনও সেই সরকারই আছে, মানে পশ্চিম বাংলায় সেই সরকারই ছিল, যদিও ছবিটা পশ্চিম বাংলায় শুট করা নয়। আর যখন ছবিটা মুক্তি পাচ্ছে তখন একটি অন্য সরকার পশ্চিম বাংলার মসনদে বসেছে। এবার আমাদের ইন্ডাস্ট্রি নিরিখে বলতে পারি যে এই সময়টাতে আমরা যেটা তোমাদের এই ওয়ালের একটি বড় সাক্ষাৎকারে আমি বলেছি যে কি বৃত্তান্ত, কেন কি হেনা তেনা, অনেক আলোচনা পর্যালোচনা সেগুলো নিয়ে হয়ে গেছে। এক কথায় বলতে গেলে আমি বলবো যে এই মুহূর্তে অন্তত আমরা আশা নিয়েই তাকিয়ে থাকব যে একটা ডেমোক্রেটাইজড সিচুয়েশন তৈরি হবে, যেখানে মানে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ, যেটা মুক্ত একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে থাকবে, যেখানে যিনি সেটার কেন্দ্রে বসবেন বা সেটার পুরোধা যিনি হবেন, যদি কেউ হন, কেউ বা কোনো সমষ্টি যদি হয়, তাদের প্রত্যেকের বা সেই মানুষটির ব্যক্তিগত মতাদর্শ থাকতেই পারে, রাজনৈতিক মতাদর্শ বা অ্যাফিলিয়েশন থাকতেই পারে, বাট সেটা যেন কাজের ক্ষেত্রে কোনো অন্তরায় তৈরি না করে, মানে অবস্টাকল তৈরি না করে। এইটাই আশা করে আমরা সামনের সময়টার দিকে তাকিয়ে থাকবো। পরমদা, যখন আমরা তোমার সাক্ষাৎকারটা নিয়েছিলাম সেখানে অনেক একটা মানুষের ব্যাপারে কথা হচ্ছিল, এখন তিনি গ্রেফতার, এইটা তোমার কাছে কতটা আশ্বস্তজনক বলে মনে হলো? দেখো, আমি আবারও বলছি, আমি নিজের চরমতম শত্রু যে আমার সব থেকে বেশি ক্ষতি করেছে, সে যখন বিপদে পড়ে, সেই সময়তে তার বিপদেও, সেরকম বিপদে আমাদের খুশি হওয়াটাই আমাদের দস্তুর। কিন্তু আমি সম্ভব মনে করি যে তার দুর্দিনেও উৎসব করাটা উচিত না, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না, ফারাক থাকে না। শুধু এইটুকু বলবো যে সময় বলো বা ঈশ্বর বলো, আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, সময় বলো বা ঈশ্বর বলো, হিসেব ঠিক ফিরিয়ে দেন তিনি আর কি। ঠিক। আচ্ছা, জীবনের পরিবর্তন তো হয় এবং সিদ্ধান্ত বদল হয়, সেক্ষেত্রে তোমাদের জীবনে যদি কোনো সিদ্ধান্ত বদল করতে হতো বা সেই সুযোগ থাকতো, রাইমা, কোনো সিদ্ধান্ত তুমি বদলাতে তোমার জীবনে এখন অব্দি যা নিয়েছো কখন? না, আমি খুশি তো বটেই, মানে আমি বলছি আমি কেন চেঞ্জ আনতে, মানে আরো খুশির জন্য এরকম একটা সিদ্ধান্ত যদি নিতাম। না, এর থেকে বেশি খুশি পসিবলই না। আচ্ছা, তো পরমদা? হ্যাঁ, এরকম অনেক ছবি আছে যেগুলো করতাম না, করতাম না। আবার এরকম কিছু জিনিস আছে যেগুলো করতাম, যেটা হয়তো না বলেছি বা যে সুযোগটা হাতছাড়া করেছি, এরকম আছে, আরো আছে, সব কথা বলা যায় নাকি, অত কিছু বলাও যাবে না। সব থেকে বদলে যাওয়া মানুষ তোমাদের চোখে দেখা কারা? আজকের বাজারে তালিকা হয়ে যাবে, আজকের বুঝতেই পারছো, আজকের বাজারে আশপাশে তাকালে দেখবেন দীর্ঘ তালিকা তৈরি হচ্ছে। তোমার কাছে রুদ্র বল, রুদ্র তুই বল। না 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 না, আমার সেটা আমার মনে হয় না। সব থেকে বদলে যাওয়া আমার তো তালিকা, সে তালিকা আমি বলতে পারবো না, চতুর্দিকে তাকালেই সময় সময় তালিকা বদলতে থাকে আর কি। এই ছবিতে তোমাদের দুজনকে আরো বেশি সিরিয়াস ইন্টেন্স মনে হচ্ছে, তোমাদের ঝগড়াটা যেটা ট্রেলারে দেখেছিলাম, জড়িয়ে ধরাটা, সেটার মধ্যে অনেকটা আমার মনে হচ্ছে ভীষণ পার্সোনাল। আমি ওই সিনটা নিয়ে জিজ্ঞেস করবো, বৃষ্টিটা পড়ছে যখন, তখন তুমি রুদ্রকে যেভাবে জড়িয়ে ধরেছো, এবং ওই সিনটা আমার যারা যারা দেখেছো ওই সিনটা খুব মনে লাগার মতো সিন। এরকম ভাবে কখনো কোনো বন্ধুকে জড়িয়ে ধরেছো, সেই বন্ধুকে আর কখনো সে কাছে নেই, এরকম হয়েছে? এরকম সিচুয়েশন দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে, অনেকবার হয়েছে, একাধিকবার হয়েছে। সেই বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এমনও হয়েছে সেই বন্ধু বা সেই মানুষটি, সবসময় বন্ধুত্ব তো সমবয়সী বন্ধুত্ব হয় না, অসমবয়সী বন্ধুত্ব হয়।
এরকম অনেকবার হয়েছে যে আমার থেকে মানে বয়সে বড় প্রচন্ড বন্ধু, তার সঙ্গে শেষ যখন দেখা হয়েছে জড়িয়ে ধরেছি, তার কয়েকদিন পরে তিনি আর পৃথিবীতেই ছেড়ে চলে গেছেন। আমি একজনের কথা এক্ষুনি বলতে পারি, কালিকা প্রসাদ ভট্টাচার্য, দোহারের প্রাণপুরুষ ছিলেন। ওইটা আমি জীবনেও ভুলবো না। আমরা একসঙ্গে একটি ছবির মুক্তি উপলক্ষে, যে ছবিতে উনি সঙ্গীত পরিচালক ছিলেন, সেই ছবির মুক্তি উপলক্ষে আমরা ঢাকা গেছিলাম, একসঙ্গে গেলাম। আর প্রসাদদার সঙ্গে আমার 2001-2 থেকে সখ্য ঘনিষ্ঠতা, সমস্ত কিছু। ওদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতাম, ওরা কিভাবে গান সংগ্রহ করতেন সেটা দেখেছি গিয়ে। তো ওই ঢাকা গেলাম আমরা, আমাদের ছবিটি মুক্তি পেল, ছবিটা আমরা একসঙ্গে দেখলাম, একটি ছোট একটি পার্টি মতো আয়োজন করা হয়েছে, সেখানে ছিলাম আমরা। আমি একদিন পরে ফিরছিলাম, প্রসাদদা তার পরের দিনই ফিরে আসছিলেন। সো উনি বললেন যে পরম আমি যাচ্ছি কলকাতায়, গিয়ে তোর সঙ্গে একটা কথা আছে, জরুরি কথা আছে। সো আমার এখনো মনে আছে, আমরা একে অন্যকে জড়িয়ে ধরলাম এবং বললাম যে ঠিক আছে, কলকাতায় গিয়ে কথা, তোমাকে ফোন করছি আমি। না, তো প্রসাদদা পরদিন সকালে ফিরে এলেন, আমি তার 2 দিন পর ফিরলাম। ফিরে আমি একটি ছবির শুটে ঝাড়খণ্ড চলে গেছিলাম। সেখানে তার 5-7 দিন পরে আমি খবর পেলাম প্রসাদদা একটি গাড়ি দুর্ঘটনায়। আমার আর কখনো কথাও হবে না বলা, আর কখনো জড়িয়ে ধরাও হবে না। তো হয়েছে এরকম। হ্যাঁ, অনেক ফ্রেন্ডস আমার যে আজকে নেই, অনেক ফ্রেন্ডস। আর এরকম যাকে তুমি পারছো না আর বলতে, মানে কোথাও একটা ইগো কাজ করছে বা এতটা ফারাক চলে এসেছে জীবনে যে তার কাছে আর যাওয়া যাচ্ছে না, এরকম মানুষ? না, আমি সেরকম কোনো গ্রাজেস আমি রাখি না। আর না, সাময়িক সব। রুদ্র যেহেতু আছে, কিন্তু যেহেতু কথা বলছে না, ওর হয়ে যেহেতু আমি কথা বলছি, সেজন্য বলছি। রুদ্রর ক্ষেত্রে এরকম আমি দেখেছি, যেহেতু রুদ্র আর আমি একে অন্যকে 25 বছর ধরে চিনি, আমার কিছু বন্ধুকে রুদ্র চিনতো, ছোটবেলার বন্ধুকে। রুদ্রর সঙ্গী সাথী কিছু কয়েকজনকে চিনতাম আমি। একটি ছেলে ছিল, আমার মনে আছে, ওর নাম ছিল অয়ন, রুদ্রর একদম ছোটবেলার বন্ধু। সেই ছেলেটি আমি অনেকবার মিট করেছি রুদ্রর বাড়িতে, রুদ্রর সঙ্গে। একদমই অল্প বয়সী একটি ছেলে। আমি যদি খুব ভুল না করি 2006 হবে, তখন রাজারহাট একদম নতুন তৈরি হয়েছে, 6 বা 7 হবে ওরকম সময়। হঠাৎ করে সেও নিজেই গাড়ি চালাচ্ছিল, সে একটি অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় সে মারা যায়। এবং সেই সময় আমিও গেছিলাম, পরে তার শেষকৃত্যের সময়, তার মানে মহাশ্মশানে আমিও গেছিলাম। এবং সেই সময় আমি দেখেছি মানে রুদ্র ঠিক সেই অবস্থাটার মধ্যে দিয়ে তখন গেছে, সেই ছেলেটির বিয়োগের পর। আমার একদম স্পষ্ট মনে আছে ঘটনাটা, বলে মনে আছে। আমি রুদ্রর মা যখন গত হন, সেই সময়তে আমার এখনো মনে আছে, সেই দিনটা দুর্গাপুজোর সপ্তমী ছিল, মহাসপ্তমী ছিল। এবং আমি আর রাজ একসঙ্গে ছিলাম, আমরা একটা দুর্গাপুজোর ওই পরিক্রমা যেরকম হয় ওটাতে বেরিয়েছিলাম। সেই অবস্থায় খবর পেলাম যে উনি নেই। আর উনি আমায় খুব ভালোবাসতেন, কাকিমা। কাকুর সঙ্গে আমার বেশি সম্পর্ক ছিল, বেশি বন্ধুত্ব ছিল, কিন্তু কাকিমা খুব স্নেহ করতেন আমায়। তো আমি সঙ্গে সঙ্গে পরিক্রমা মাঝপথে রেখে আমি আর রাজ শিবপুর মানে হাওড়া শ্মশানে গেলাম। সেই দিনটাও মনে আছে আমার। সো হ্যাঁ, এরকম অনেক আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, এই ঘটনাগুলো ঘটেছে। বদলে দিয়েছে এমন মানুষ তোমার জীবনটাকে, প্রাইমা? আমি বলবো যে যেহেতু এখন আমার বাবা নেই, আমাদের লাইফটা অনেকটা বদলে গেছে। তো যখন বাবা ছিল, আমাদের পুরো লাইফটা মানে কমপ্লিটলি মানে ডিফারেন্ট ছিল। কিন্তু এখন বাবা নেই, এখন অনেক চেঞ্জেস। সরি, আমি ওকে থামিয়ে বলছিলাম, এরা দুজনেই আমার এতদিনের বন্ধু। মানে রুদ্র অনেকটা বড়, এও বড় আমার থেকে সামান্য, কিন্তু অতটা সামান্য। হ্যাঁ। তো বাট ভাবি চলে যাওয়ার পর থেকে আমি ওদের বাড়িতে আর যাইনি। হি ওয়াজ সাচ আ বিউটিফুল প্রেজেন্স। সন্ধ্যেবেলা একটা আসর বসতো ওনার ঘরে, এবং উনি এসে ডেকে বসাতেন পাশে। এবং তারপর আমি মানে ওদের বাড়িতে যাইনি, একটা তার মূল কারণ যে উনি আর নেই অ্যাকচুয়ালি। তো বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মানে সবকিছু বাবাকেই বলতাম, গসিপ করতাম, গাইড করতেন বাবা। তো এখন ওই বাবা নেই, তো এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। না, তোমার কি রেসপন্সিবিলিটি সেগুলো বেড়েছে? না, সে মা তো আছেই, রেসপন্সিবিলিটি সেরকম সেম মা আছে, কিন্তু মানে লাইফই মানে একটু চেঞ্জ হয়েছে। এখন পরমকে যখন দেখো তুমি, কারণ যখন পরমদা যখন ইন্টারভিউ দেয় বা কথা বলে কোনো বিষয় নিয়ে কথা বলে, একটু সোবার হয়ে গেছে। সোবার হয়েছে, থ্যাঙ্ক গড। আগে একটু বেশি র্যাগিং করতো, এখন একটু কম। কিন্তু আমি জানি না, বোধহয় এই ছবিতে
ও ডিরেক্টর, তাই জন্য বোধহয় কম না র্যাঙ্ক রে, বয়স করছে। বেড়েছে, দেখ মানে বদমাইশিটা স্নেহে পরিণত হয়েছে না, সেই বুঝিস স্নেহ মানে Yes, আচ্ছা affection. হ্যাঁ, তার অ্যাফেকশন তো ওটা দেখ একটা স্নেহ তো আছে আমার তোর প্রতি, সেই স্নেহে পরিণত এখন একটু সোবার। সুপার হয়েছে এইটুকুই। আর পরমদা? কোনো চেঞ্জ, নাথিং, নো চেঞ্জ হোয়াটসএভার, এক আছে। আমি এখনো বলছি রাইমা আমাকে বলেছিল লন্ডনে যখন আমরা আবার হাওয়া বদলের শুটিং করছি লাস্ট ডে, আমাকে বললো আমি অনেকে দেখেছি অনেককে যে দেভ চেঞ্জড, বিকাম ম্যাচিওর, রেসপন্সিবল, এত বছর পর পিপল চেঞ্জ, কিন্তু একজন মানুষ হুজ নট চেঞ্জ এট অল ইজ ইউ। তো আমি ভাবতে পারি না যে হাউ কাম দের ইজ নো চেঞ্জ। বাট আই লাইক দ্যাট অ্যাবাউট হার, But মানে কিছু কিছু লোক থাকা উচিত। ওকে আমি মানে চিনি এগেন ওই 2005 সাল থেকে চিনি, 6 থেকে 20 বছর চিনি, রুদ্র থেকে একটু কম। বন্ধুত্ব হচ্ছে বন্ধুত্বটা হয় আমাদের 22শে শ্রাবণ করার সময় থেকে, 2011 থেকে অ্যাকচুয়ালি। এবং এই গত 15 বছরে আমি দেখেছি আমরা এতগুলো ছবি করেছি, এতবার দেখা হয়েছে, এত সময় কাটিয়েছি আমরা একসঙ্গে। আমার যেটা মনে হয় ওর সম্বন্ধে সেটা হচ্ছে যে ও একভাবে জীবনটা যাপন করতেও শিখেছে ছোটবেলা থেকে, সেই জীবন যাপনের সূত্রে ও নিজেকে একভাবে প্রজেক্ট করতে শিখেছে, মানে আমি এরকম। কিন্তু ওর ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে, সেই মানুষ রাইমাটাও এবং অভিনেত্রী রাইমাটাও এক্সপ্লোর নয় প্রপারলি বলে এটা আমার মনে হয়। ঠিক। রুদ্র হলে কি বলতো? নাতনি মানে আমি মানে কি বলবো, মানে মানে ভালো চিন্তা করতে হবে, ওভাবে হয় না, মানে এটা মানে ভেবে দেখতে হবে। ওটা কিন্তু ভালো অভিনেত্রী, কিন্তু ওকে কিন্তু ঠিক মতো ইউজ করা হয়নি সিনেমা। ভাত ডাল না বিরিয়ানি, কোনটা তোমাদের পছন্দ? বিরিয়ানি। ভাত ডাল এনিডে। জানতাম ওটা বলবে ও। তাই জন্য আমি বিরিয়ানি বললাম। একটা র্যাপিড ফায়ার আছে পরমদা এবং রাইমাকে। এখন এই সময়ে দাঁড়িয়ে কলকাতা ভাল লাগে না কলকাতার বাইরে ভাল লাগে? যাই হোক, যাই খুশি হোক না কেন, কলকাতার সঙ্গে আমার নারীর টান। ওর আমার বাড়ি চিরকাল কলকাতায় থাকবে, মানে যদি কিছু সময়ের জন্য বাইরে গিয়ে থাকতেও হয়, থাকতে হয়েছে, থাকিও মাঝে মধ্যেই, আরো বড় সময়ের জন্য যদি থাকতে হয় থাকতে হবে, থাকবো, স্বেচ্ছায় থাকবো, কিন্তু তাহলে কলকাতার সঙ্গে তো আমার নারীর টান। হাওয়া বদল করলে তুমি কোথায় যাবে হাওয়া বদলের জন্য? হাওয়া বদলের জন্য আমার সব থেকে কমফোর্টেবল জায়গা আমার নিজের, যেহেতু আমি ওখানে থেকেছি প্রায় 1.5-2 বছর, পড়াশোনা করেছি, ওখানকার জায়গাটা আমার চেনা। ওটা বিদেশ ঠিকই, কিন্তু সেখানে যে পরিমাণ বাঙালি বা ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান, বাংলাদেশি থাকেন, মানে মনে হয় একটা মিনি উপমহাদেশ। সেই কারণে আমি মানে ইংল্যান্ডই বলবো, মানে ইউকেই বলবো, মানে লন্ডন বা ইউকের কোনো অন্যান্য অঞ্চলই বলবো। আমার যেতেও ভালো লাগে, আমার যেখানে আমি কিছুটা সময় থেকেছি, অ্যাজ আই সেড, সেজন্য ওটাই আমার বারবার ফিরে যেতে ভালো লাগে। এই রাজনৈতিক দল বদলকে এক শব্দে যদি বলতে হয়? নিয়তি, অবশ্যম্ভাবী, মানে চোখের সামনে দেখা সব থেকে বড় সত্য। যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হতে হয়, বদলে গেলে তুমি প্রথম কি বদলাবে টলিউডে? একদিনের জন্য হবে না কাজটা, একদিনে হবে না। ওটা ওই সিনেমায় ওই অনিল কাপুরের নায়ক বলে ছবি ছিল, ওটাতেই সম্ভব। বাস্তবে ওটা একদিনে যে বদলটা প্রয়োজন, যে ওটা সম্ভব নয়, কাজে ওই বোকা বোকা স্বপ্নটা দেখবই না। নিজের সম্পর্কে সব থেকে বড় ভুল ধারণা যেটা মানুষ জানে? আমি খুব ক্যালকুলেটিভ, আমি খুব স্নব। তুমি স্নব না? কে বলছে দেখ, আমার জন্য না। আচ্ছা কে বলছে শোনো, না আমার না। নীল রক্ত বস, একদিকে রাজার বাড়ি, স্নব, অন্যদিকে সুচিত্রা সেন। আমি কি স্নব? না, আমি তোকে স্নব বললি, তুই আমার পিছনে লাগতে তাই বললাম। আমি তোকে স্নব তো বলিনি। হ্যাঁ রাইমা, শাড়ি না জিন্স? জিন্স। ঠিক। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে একেবারে অফলাইন হতে পারবে কখনো? অনেক ট্রাই করেছি, বাট আফটার 5 hours তারপরে আবার আমি করি, মানে ইনস্টাগ্রামে যখন আমি থাকি মাঝে মাঝে আমি রেগে যাই, তখন আমি সবাইকে আনফলো করে দিই। তারপরে আফটার 5 hours আমি ভাবি যে হাউ স্টুপিড অফ মি, আবার সবাইকে অ্যাড করি। তো সবাই আমাকে বলে তোমার কোনো কাজ নেই, সারাদিন তুমি এটাই করো, এটাই করো তুমি সারাদিন। লাস্ট কবে ভীষণ নার্ভাস হয়েছো? নার্ভাস? যে কোনো ফিল্মের প্রথম দিনের শুটিং এ আমি খুব নার্ভাস, মানে আমার মনে হয় যেটা আমার ফার্স্ট ফিল্ম। আমরা একটা আড্ডায় বসেছিলাম একবার, সেখানে প্রচন্ড ভূতের গল্প হচ্ছিল। সেখানে অনেক মানে আমাদের ইন্ডাস্ট্রির বেশ ইম্পর্টেন্ট লোকজন ছিল আর কি, 5-6 জন। তারা সকলে আমার এক বন্ধুর বলা কিছু গল্পে শিহরিত হচ্ছিল সবাই আর কি, সেখানে বসে যে কি বলছিস বস, টেনশন, মানে ভয় খেয়ে যাচ্ছে ইত্যাদি আর কি।
রাইমা মাঝখান থেকে উঠে হাঁটতে হাঁটতে ঘুরতে আরম্ভ করলাম, কি ভয় পাচ্ছি না, পাগল ভূতে ওকে ভয় পাবে। যদি তোমার এক্স তোমার জীবনে এই বদলে আবার বন্ধু হিসেবে আসতে চায়, কীর্তি করে। যদি এক্স লাইফে আসতে চায় অ্যাজ এ ফ্রেন্ড, অ্যালাউড না নট অ্যালাউড? হয়তো চিনিস নট অ্যালাউড। নট অ্যালাউড কেন? কিছু বলার নেই তো অ্যাজ ফ্রেন্ডস। ফ্রেন্ড হিসেবে কি বলবো, তারপর অ্যাজ ফ্রেন্ডস দুজনে বোকার মতন বসে থাকবো, নাথিং টু সে। তো আমি এক্সদের সঙ্গে আই এম নট ফ্রেন্ডস উইথ, অনলি আ ফিউ যাদের সঙ্গে মানে তখনও একটা মানে অ্যাজ আ ফ্রেন্ডশিপ এভরিথিং ডেভেলপড, তাহলে ঠিক আছে। কিন্তু যদি একটা রিলেশনশিপে ফ্রেন্ডশিপই না ছিল তাহলে কেন ফ্রেন্ডস? মানে বন্ধু এক্স হয়েছে, বন্ধু হতে পারে, হ্যাঁ। কিন্তু এক্স বন্ধু হতে পারে না। ডাজ দ্যাট মেক সেন্স? হ্যাঁ, মোটামুটি তোকে চিনে আরো বুঝতে পারছি কেন। হ্যাঁ, শেষ প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় হাওয়া বদল দুজনকেই এক শব্দে। ওই আমার বাবাকে হারিয়ে মতলব যা হলো, ওটা আমার জন্য বিগেস্ট লস। ঠিক, আমার একাধিক আছে। মানে আমি বাবাকে হারিয়েছি এত অল্প বয়সে, মাকেও খুব অল্প বয়সে হারিয়েছি। তো ওইগুলো তো মানুষের জীবনের মানে অনিবার্য কিছু স্টেপস, কারোর জীবনে পরে আসে, মানে বেশি বয়সে আসে, যে বয়সে আসার কথা। যেরকম রাইমার কষ্টটা কষ্টই থাকে, সেটাকে আমি চ্যালেঞ্জ করছি না একদমই, কিন্তু আমার ক্ষেত্রে একটু বেশি আগে এসেছে। কিন্তু মানুষের জীবনে আসে ওইগুলো আর কি, ওগুলো আনঅ্যাভয়েডেবল। তাই জন্য সেগুলোকে আমি বলছি না, যদিও সেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, এবং বাবার মারা যাওয়াটা, মৃত্যুটা আমার এবং মায়ের জন্য জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কমপ্লিটলি, কোনো সন্দেহ নেই। কারণ আমার তখন মাত্র 20 বছর বয়স ছিল। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমার সবকিছু ছেড়ে দিয়ে বিদেশ চলে যাওয়া পড়তে, ওটাই সব থেকে বড় হাওয়া বদল মোমেন্ট আই উড সে। রুদ্র তাহলে কি বলতো? রুদ্র বলতো, আমার ধারণা রুদ্রর জীবনের সব থেকে বড় হাওয়া বদল মোমেন্ট আমার মতে অ্যাক্টিভ রাজনীতিতে ঢোকা। সেই 2014-15 ওই সময়টা থেকে যে আস্তে আস্তে রাজনৈতিক আঙ্গনে ওর পদার্পণ, আই উড সে সেটাই ওর সব থেকে বড়। এরকম একটি হাওয়া বদল বদলে যাওয়ার একটা সাক্ষাৎকার দুজন নয়, তিনজনকে নিয়ে। একজন ইনভিজিবল ছিল, কিন্তু ইনভিজিবল উত্তরগুলো আমরা পেয়েছি আর কি। আমার সঙ্গে পরমব্রত এবং রাইমা সেন। তোমরা একটু বলে দাও তোমাদের নতুন ছবি হাওয়া বদল নিয়ে, যেটা রাইমা স্ট্যান্ডার্ড দুটো লাইন আছে, ওটা বলে তো তারপর বাকিটা। আবার হাওয়া বদল রিলিজ করছে 12th of June, দেখবেন, মজা। ইটস গ্রেট ফান ফিল্ম। আমি এটুকুই বলতে পারি, হাওয়া বদল 1 দেখে রাইমা এসে আমাকে বলেছিল, হাউ ডিড ইউ মেক দিস ফিল্ম। হ্যাঁ, এবং ওটার রিভিউ লিখেছিলেন মুন্দি, এবং এত সুইটলি লিখেছিলেন। অনেক বছর কেটেছে, রাইমা বদলায়নি, কিন্তু মন্দির বা আমার বয়স বেড়েছে, আমরা তো মানুষ, তাই জন্যে। তো আমার মনে হয় যে মন্দির এর মধ্যে আমার বানানো অন্য অনেক ছবি দেখেছেন, আমি নিজে নেমন্তন্ন করে দেখিয়েছি। আমার মনে হয় মন্দির মানে ওর মায়ের, মুনমুন সেনের কথা বলছি, একই রকম বা তার থেকেও বেশি মজা লাগবে আবার হাওয়া বদল দেখে। আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন তিনি, এবং আমার বিশ্বাস যে আপনাদের বা তোমাদের সকলেরও ঠিক একই অনুভূতি বা একই অভিজ্ঞতা হবে আবার হাওয়া বদল দেখে। তাই জন্য 12ই জুন থেকে তোমাদের বাড়ির সকলের কাছের সিনেমা হলে আবার হাওয়া বদল। এরকম অনেক সাক্ষাৎকার দেখতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, নিচে একটা নোটিফিকেশন বেল আইকন আছে, ওটাও ক্লিক করুন, সবকটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরা সৌম্যদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড। চলো যাই, এটা অন করে দিয়েছিস? হ্যাঁ, এটা অন করে দে, শুরু করি। একটি নাইস হওয়া, এখন পরম আছে, বেশি পাকা কোয়েশ্চেন্স আর আনসার্স ওই দেবে। ওখানটা দেখি আগ বাড়িয়ে তো তুই বসলি। তুই বসবি এখানে? না, তুই বস। নেক্সট ওয়ার্ল্ড কাপের সময় তোর 50 বছর বয়স হবে। আর ও নাকি বেবি? না,